হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী বাংলা তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখাবুঝি এটার 3.2.2 এবং বাকি অংশটুকু। তো দেখো এখানে কী বলা আছে যে রবীন্দ্রনাথ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের এগুলো কী করতে হবে, উত্তর দিতে হবে। তো দেখো প্রথম কোশ্চেনটা কী আছে, প্রিন্স দ্বারকানাথের পুত্র হয়েও রাজা হলে মানুষ হননি তিনি। লেখক কী কী কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করেছেন, এই কোশ্চেনটার আনসার করতে হবে। এগুলো কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখবে। তো দেখো রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো, এই কোশ্চেনটা আনসার করতে হবে। এবং রবীন্দ্রনাথ রচনায় বেশ কিছু বিষয়ের বিবরণ আছে এবং এর মধ্য থেকে যে কোনো দুটি বিষয়ের তোমার বিবরণ নিজের ভাষায় লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেন আনসারগুলো আমরা কীভাবে করতে পারি। তো এখানে যে আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল যে প্রিন্স দ্বারকানাথের পুত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি, এটা আমরা কীভাবে উত্তর দেবো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি ছোটোবেলায় বিলাসবহুল আতিশয্যে অতি যত্নে মানুষ হননি। ছোটোবেলা থেকেই তিনি বাবা মার আদর থেকে বঞ্চিত ছিলেন। বড় ভাই বোনেরা সবাই যার যার মতো ব্যস্ত থাকায় কারণে তাদের আদর থেকেও বঞ্চিত ছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। তো বাড়ির দাসদাসী তত্ত্বাবধানে বড় হতে হয়েছে তাকে এবং প্রথাগত জমিদারি তারপর বিলাসবহুল জীবনযাপন করার সুযোগ তিনি কিন্তু পাননি। তাকে একবারই সাধারণ পোশাক পরিচ্ছদ পরতে দেখা যেত এবং রুটিন মাফিক যে খাবার বরাদ্দ থাকতো তাই তিনি খেয়ে নিতেন এবং আবদার করার কেউ ছিল না। অতি সাধারণ পরিবারের সন্তানের মতোই স্নেহ তিরস্কারে তিনি বেড়ে উঠেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার অনাদর অবহেলার বিষয়টি বুঝেই লেখক এই মন্তব্যটি করেছেন। তারপর খ নম্বর কোশ্চেন কী ছিল যে রবীন্দ্রনাথের যে কাজগুলো করতে ভালো লাগতো এবং যে কারণে ভালো লাগতো, এই কোশ্চেনটা অ্যান্সার আমরা কীভাবে দিতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলা প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন এবং প্রকৃতির সমস্ত রূপ গুণ গন্ধ তার অনেক ভালো লাগতো এবং নারকেল গাছ, বাড়ির পুকুর, তারপরে জলের উপরকার ছায়া, এই সকল বিষয় তাকে অনেক মুগ্ধ করতো। তো বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের অনেক ভালো লাগতো। বিভিন্ন কলকবজা জিনিসপত্র, খুঁটিনাটি জিনিসপত্রে তিনি সময় কাটাতে পছন্দ করতেন এবং বাবা মার আদর থেকে বঞ্চিত ছিলেন তিনি এবং শৈশবে অন্য সবার মতো আদরে তার জীবন কাটেনি। তাই তিনি প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গতায় মেতেছিলেন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার অনীহা থাকলেও বিজ্ঞান বিষয়ক জিনিস তার অনেক কী লাগতো, ভালো লাগতো। তো পরবর্তী কোশ্চেনটা কী ছিল, দেখো যে রবীন্দ্রনাথ রচনায় বিভিন্ন বিষয়ের বিবরণ থেকে যে কোনো দুটি বিষয় কী করো, নিজের ভাষায় লেখো। তো তুমি কী কী বিবরণ করবে এখানে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এবং রবীন্দ্রনাথের বাল্যকালের যে শিক্ষা জীবন এটা বলবে। তো দেখো জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তুমি কি বলতে পারো, এটি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর বিখ্যাত এই পরিবারে জন্মগ্রহণ করেন এবং দ্বারকানাথ ঠাকুর লেনের 5 নং এবং 6 নং লেনে মোট দুটি বাড়ি মিলিয়ে তাদের বাড়ির অবস্থান ছিল এবং 5 নং বাড়িটি ছিল বৈঠকখানা এবং দ্বারকানাথ ঠাকুর লেনের এই বাড়িটি গোড়াপত্তন হয়েছিল তার পিতামহী নীলমণি ঠাকুরের আমলে। তো দেখো পরবর্তী অংশে কী আছে, তার যে শিক্ষা জীবনের অংশটুকু তুমি কীভাবে ব্যাখ্যা করবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোটোবেলায় গুরুজনদের তত্ত্বাবধানে নিয়ম মাফিক নানা প্রকার শিক্ষা ভাস করানো হতো। ভূগোল, ইতিহাস, ইংরেজি বিভিন্ন বিষয় তাকে কী করতে হতো, শিক্ষা দেওয়া হতো এবং এছাড়া ড্রয়িং, ব্যায়াম ইত্যাদির জন্য মাস্টারমশাই থাকতো। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি বিমুখ ছিলেন, তবে সব কিছুতেই অপ্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে তিনি নিজের জ্ঞানের পরিধি কী করেছেন, শানিত করেছিলেন। তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করবো। চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। তো দেখো এরপর তোমাদের 53 পৃষ্ঠায় কী আছে যে 3.2.1 লেখা নিয়ে মতামত। তো এখানে কী করতে হবে আমাদের, রবীন্দ্রনাথ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার যে মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচে ছকে লেখো এবং তোমার এই কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে কী করতে হবে, তোমার এটা সংশোধন করতে হবে এবং এটি নমুনা দেওয়া হলো। তো দেখো এখানে একটা নমুনা দেওয়া আছে। নমুনাটি হচ্ছে কি, রবীন্দ্রনাথ যে রচনায় যা আছে, অর্থাৎ আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায় এবং আমার জিজ্ঞাসা মতামতে কী লেখা হয়েছে, দেখো সেকেলে বলতে কোন কাল বুঝেছেন সেটা প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম রবীন্দ্রনাথের ছেলেবেলার কাল। তো এইভাবে আমাদের কী করতে হবে, বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তো চলো আমরা দেখে নিই এখানে আমরা বাকি কোশ্চেনগুলো বা বাকি ছকের যে 2-3 আছে এগুলো আমরা কীভাবে লিখতে পারি। তো এই ছকটা দেখো আমরা কীভাবে পূরণ করতে পারি। 2 নম্বরে আমরা কী লিখবো, আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কোলে। তো এখানে দেখো এখানে তোমার মতামত বা জিজ্ঞাসায় কী লেখা হয়েছে, প্রথমে এই বক্তব্যটি বুঝতে পারিনি, পরে বুঝলাম তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে অনেক দুঃখ কষ্টে বেড়ে উঠেছিলেন বলে এই কথা কী করেছে বলেছেন। অর্থাৎ সে বলছে আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কোলে। তো দেখো তিনি কী বলা হয়েছে, কিন্তু হায় চিন্তের কি কঠোর প্রাণ। অর্থাৎ দেখো এখানে তুমি
এই চিস্তে বলতে কী বোঝানো হয়েছে তা প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাইয়ের যতীন্দ্রনাথের চাকর সম্পর্কে এই কথা বলা হয়েছে। তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করব। চলো এখন আমরা পরবর্তী অংশ কী আছে সেখানে চলে যাই। তো দেখো যেখানে আছে রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে, যে আমরা যে উপরে যেটা ছিল সেটাকে কেন বিবরণমূলক রচনা বলা হয়, সেটা কিন্তু তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে পারে। তো চলো আমরা দেখে নেই এটাকে কেন বিবরণমূলক লেখা বলা হয়। তো দেখো বিবরণমূলক লেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি? স্থান, বস্তু, ব্যক্তি, অনুভূতি, ঘটনা, যে কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায় তাকে কী বলা হয়? বিবরণমূলক লেখা বলে। যে কোনো বিষয়ের উপরই বিবরণমূলক লেখা প্রস্তুত করা যায়। বিবরণমূলক লেখার লেখকের চিন্তা অনুভূতি প্রকাশ ঘটে এবং কয়েকটি অনুচ্ছেদে বিবরণমূলক লেখা তুলে ধরা হয়। রবীন্দ্রনাথ শিরোনামের লেখাটিতে রবীন্দ্রনাথের ছোটবেলায় বা তোমার যে বাল্যকাল যে তুলে ধরা হয়েছে, এই বিবরণের মধ্যে একজন মানুষের বেড়ে ওঠা উপলব্ধি করা যায়। এর সঙ্গে 19 শতকের কলকাতার পরিচয়ও পাওয়া যায়। তো এখানে আমরা আরও কী কী অংশ যুক্ত করতে পারি এই লেখাটায়? তো এখানে আমরা বলতে পারি যে এই রচনাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন কীভাবে অতিবাহিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং আমরা তার জীবন সম্পর্কে, তার বাল্যকাল সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাই বা বিবরণ পাই। এই জন্য এই লেখাকে কী বলতে পারি? আমরা বিবরণমূলক লেখা বলতে পারি। তো এভাবেই মূলত এই কোশ্চেনের অ্যান্সারটা তোমার করতে হবে। তো এরপরে দেখো গেছে তোমার তৃতীয় পরিচ্ছদ। তো এই তৃতীয় পরিচ্ছদ নিয়ে আমরা কী করব? আমাদের যে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কয়েকদিন পরেই কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব।